ঢাকা থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৪০ দিন পার হয়েছে। শেখ হাসিনার দমন পীড়নের প্রতিবাদ জানিয়ে ছাত্র জনতা আন্দোলনে নামে। এই আন্দোলনে প্রায় ১,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। আয়রন লেডি হিসেবে নিজের ইমেজ তৈরি করা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতা হারালেন সেটি বোঝার চেষ্টা করছেন বিশ্বের বুদ্ধিজীবী সম্প্রদায়। একই সঙ্গে তার ক্ষমতা হারানোর পর বাংলাদেশে কি পরিবর্তন হচ্ছে সেদিকেও তারা নজর রাখছে। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন, বিরোধীদের কঠোরভাবে দমন করেছেন। এছাড়া তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ইমেজকে পুঁজি করে স্বার্থ চরিতার্থ করেছেন। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম এবং একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে। আর হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে। কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে, সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তবে সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির পাশাপাশি বৈষম্য তীক্ষ্ণ হয়েছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণকে বেছে নিয়েছিলেন, যা স্বাধীনতাকামী বাংলাদেশিদের জন্য শ্বাসরুদ্ধকর ছিল। আপাতত ভারত অনেক চাপে পড়ে গেছে, তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব দ্য ডন পত্রিকায় তার কলামে লিখেছেন, হাসিনা যতদিন দিল্লিতে থাকবেন ততদিন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আইজাজ আহমেদ চৌধুরী আরও লিখেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পলায়নকে ভারত সামাল দেওয়ার চেষ্টা করছে এবং পরিস্থিতিকে ঘোরানোর চেষ্টা করছে। বলা হচ্ছে, রাজনৈতিক এই পট পরিবর্তনটি বাংলাদেশকে মুসলিম মৌলবাদের দিকে ধাবিত করবে এবং বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে। যদিও বিবিসির সংবাদ অনুসারে এসব খবরের বেশিরভাগই গুজব। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করতে এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সংগ্রাম করছে।